দ্রবণের হিমাঙ্ক বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে বলতে হবে হিমাঙ্ক কী। ঠিক আছে, হিমাঙ্ক কী? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ আর কঠিনের বাষ্পচাপের সঙ্গে সাম্যাবস্থা রচিত হয়। যে উষ্ণতায় কঠিনের বাষ্পচাপ এবং তরলের বাষ্পচাপের সঙ্গে সাম্যাবস্থা রচিত হয় সেটাই হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। বোঝা গেছে? এইবার কথা হচ্ছে, এক কথায় বলতে গেলে যে উষ্ণতায় কঠিনের বাষ্পচাপ এবং তরলের বাষ্পচাপ সমান হয়, মানে হিমাঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে? যে উষ্ণতায় কঠিনের বাষ্পচাপ ইজুকাল টু তরলের বাষ্পচাপ হচ্ছে, সেই উষ্ণতাকে কি বলা হচ্ছে? হিমাঙ্ক। এবার হিমাঙ্কের অবনমন নিয়ে কথা বলবো। আমরা যেটা লিখেছি টপিক আমাদের, দ্রবণের হিমাঙ্কের অবনমন। ধরে নাও একটা দ্রাবক রয়েছে, তার মধ্যে আমি অনুদ্বায়ী দ্রাব যোগ করছি। তো দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী দ্রাব যোগ করলে কি হবে? দ্রবণের হিমাঙ্ক কমে যাবে। ঠিক আছে, দ্রবণের হিমাঙ্ক কমে যাবে। কার অপেক্ষা কমে যাবে? না, বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক কমে যাবে। ঠিক আছে, এই যে পরিমাণ কমছে তাকেই বলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। মানে হিমাঙ্কের অবনমনকে ডেল্টা টিএফ দিয়ে আমি চিহ্নিত করতে পারি। ডেল্টা টিএফ মানে কি? হিমাঙ্কের অবনমন। ডেল্টা টিএফ ইকুয়াল টু দ্রাবকের হিমাঙ্ক, দ্রাবকের হিমাঙ্ক বেশি হবে, মাইনাস দ্রবণের হিমাঙ্ক। দ্রাবক হিমাঙ্ককে আমরা টিএফ বলতে পারি এবং বা T0F চিহ্নিত করতে পারি, দ্রবণের হিমাঙ্ক শুধু টিএফ। আমি কি পেলাম? হিমাঙ্কের অবনমন ইকুয়াল টু T0F, মানে দ্রাবকের হিমাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। এখন কথা হচ্ছে, কেন দ্রাবকের হিমাঙ্ক বেশি, দ্রবণের হিমাঙ্ক কেন কম? দেখা যাক, গ্রাফিক্যালি আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করব। ঠিক আছে, তো বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করলে আমরা প্রথমে কি পাবো? প্রথমে উপরের দিকে কি পাবো? দ্রাবকের বাষ্পচাপ। ঠিক আছে, তারপরে দ্রবণের বাষ্পচাপ। প্রথমে হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, এটা, আর এটা হচ্ছে দ্রবণ। কারণ আমরা জানি দ্রাবকের বাষ্পচাপ কী হয়? বেশি হয়। কার অপেক্ষা? দ্রবণ অপেক্ষা। এই জন্য দ্রাবকের বাষ্পচাপ ধরে নাও AB, দ্রবণের বাষ্পচাপ ধরে নাও CD। এবার একটা কঠিনের লেখচিত্র অঙ্কন করবো। ধরে নাও এটা হচ্ছে কঠিনের লেখচিত্র, CD। এই হচ্ছে কি? কঠিনের লেখচিত্র বা কঠিনের বাষ্পচাপ হচ্ছে AE। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা কি জানি, যে উষ্ণতায় কঠিনের বাষ্পচাপ আর তরলের বাষ্পচাপ সমান হয় সেটাই হচ্ছে উক্ত দ্রবণের, সেই উষ্ণতাই হচ্ছে উক্ত দ্রবণ বা তরলের হিমাঙ্ক। আমাদের বলতে হবে এখানে কঠিনের বাষ্পচাপ আর দ্রবণের বাষ্পচাপ যে বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে কঠিনের বাষ্পচাপ হচ্ছে এই, আর দ্রবণের বাষ্পচাপ সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সি বিন্দুর যে কারেসপন্ডিং উষ্ণতা সেটাই হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। ঠিক আছে,
যাকে আমরা বলতে পারি টিএফ। আর এখানে এবি হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ, এই হচ্ছে কঠিনের বাষ্পচাপ। তাহলে এ বিন্দুতে এটি মিলিত হয়েছে দ্রাবকের বাষ্পচাপ আর কঠিনের বাষ্পচাপ। অর্থাৎ এই বিন্দু করেসপন্ডিং উষ্ণতা হচ্ছে দ্রাবকের হিমাঙ্ক। অর্থাৎ এটাকে যদি এর করেসপন্ডিং উষ্ণতা যদি নিচের দিকে টানা হয় T0F, এটা হচ্ছে কি দ্রাবকের হিমাঙ্ক। তো আমরা লেখচিত্র থেকে বলতেই পারি, তো এই বরাবর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতেই পারি T0F গ্রেটার দ্যান TF, হামেশাই বলতে পারি। তাহলে হিমাঙ্কের অবনমনকে আমরা কী দিয়ে প্রকাশ করছি? ডেল্টা TF দিয়ে প্রকাশ করছি। ডেল্টা TF ইজুকাল টু আমি কী বলতে পারি? T0F মাইনাস TF, দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। বুঝতে পেরেছি? সহজ ব্যাপার, ঠিক আছে। এরপরে আমরা কি বলবো না, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র দেখা যাক, সহজ ব্যাপার। রাউল্টের সেই আগের মতো স্ফুটনাঙ্কের উন্নয়ন যখন পড়েছিলাম সেক্ষেত্রে যেরকমভাবে দেখেছিলাম এক্ষেত্রেও তাই দেখব। হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথমে একটা দ্রাবক নাও, ফার্স্ট সূত্রের কথা বলা হচ্ছে, ফার্স্ট ল। প্রথমে একটা দ্রাবক নাও, তার মধ্যে দ্রাব যোগ করো। এই দ্রাবের প্রকৃতি কী কী হতে পারে? অনুদ্বায়ী, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, এই জাতীয় দ্রাব যোগ করা হচ্ছে। দ্রাবের প্রকৃতি কী কী হতে হবে? অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাব যোগ করা হলো দ্রাবকের মধ্যে। তাহলে এই দ্রবণের দ্রবণ প্রস্তুত হলো, তো দ্রাবকের সঙ্গে দ্রাব যোগ করার পরে দ্রবণ প্রস্তুত হলো, দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটেছে। এই হিমাঙ্কের অবনমনের মান দ্রবণের মোলাল গারত্বের সাথে সমানুপাতিক। এই দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান মানে ডেল্টা TF এর মান কার সাথে সমানুপাতিক? মোলাল গারত্বের সাথে সমানুপাতিক। এম মানে মোলাল গারত্ব, এম কি মোলাল গারত্ব, এর সাথে সমানুপাতিক। বুঝতে পেরেছি? হিমাঙ্কের অবনমনের মান দ্রবণের মোলাল গারত্বের সাথে সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্ন যদি থাকে সেখান থেকে যদি আমরা ইকুয়াল টু সাইন আনতে চাই, ধ্রুবক পদ লাগবে, দ্যাটস কল KF। KFটাই কী বলা হয়? হিমাঙ্কের অবনমন ধ্রুবক। আগে যেমন স্ফুটনাঙ্কের উন্নয়নের সময় পড়েছি ডেল্টা TB ইজুকাল টু KB ইন্টু M। কেবিকে বলেছিলাম কি স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক বা ইবিওলোস্কোপিক ধ্রুবক। এখানে বলতে পারি KFটা হচ্ছে হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক। হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক, ঠিক আছে। এইটা কি হলো? অ্যাকচুয়ালি এক্সপ্রেশন ফার্স্ট হয়। কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে যদি অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব যোগ করা হয়, উক্ত দ্রবণে হিমাঙ্কের অবনমনের মান দ্রবণের মোলাল গারত্বের সাথে সমানুপাতিক। ডেল্টা TF প্রপোর্শনাল টু M, সেখান থেকে প্রপোর্শনাল টু সাইন থেকে ইকুয়াল টু সাইন আনার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম লাগছে, দ্যাটস কল KF বা হিমাঙ্কের অবনমন ধ্রুবক। এবার আমরা সেকেন্ড লয়ে চলে যাব। সেকেন্ড ল, ধরে নাও দুটো পাত্র নেওয়া হয়েছে, দুটো পাত্র নিলাম, তার মধ্যে সেম দ্রাবক রাখলাম, দ্রাবক। এখন এই দ্রাবকের মধ্যে A একটা দ্রাব মেশানো হচ্ছে, এই দ্রাবকের মধ্যে B একটা দ্রাব মেশানো হচ্ছে। দুটো দ্রাব কিন্তু আলাদা,
অবশ্যই এ আর বি উভয়ই অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত, কিন্তু দুটো দ্রাবকের প্রকৃতি আলাদা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দ্রাবক দুটো কিন্তু সমমোল সংখ্যায় যোগ করা হচ্ছে, সমমোল সংখ্যায় যোগ করা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে উভয় দ্রবণের ক্ষেত্রে বা উভয় ক্ষেত্রে ডেল্টা টিএফ মানে হিমাঙ্কের অবনমনের মান, ডেল্টা টিএফ এর মান সমান হয়। কারণ আবার সে উল্লেখ করতে হয় কি না, হিমাঙ্কের অবনমন ধ্রুবক হচ্ছে সংখ্যাগত ধর্ম বা করিগেটিভ প্রপার্টি, যেটি দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, সেই হিমাঙ্কের অবনমন ধ্রুবক, হিমাঙ্কের অবনমনটা হচ্ছে সেই একই, আগে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তারপরে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেই একই রকম, ওগুলোও ছিল সংখ্যাগত ধর্ম। এই হিমাঙ্কের অবনমনটাও হচ্ছে সংখ্যাগত ধর্ম, যেটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। এ আর বি দুটো ভিন্ন প্রকৃতি, তা সত্ত্বেও কিন্তু তাদের দ্বারা উৎপন্ন দ্রবণের ডেল্টা টিএফ মানে হিমাঙ্কের অবনমনের মান সমান। কেন হয়েছে? কারণ তাদের মূল সংখ্যা সমান। বুঝতে পেরেছি? এই হচ্ছে দুটো ল। এবার আমরা এই যে ইকুয়েশন লিখলাম ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, এই ইকুয়েশনের কারেসপন্ডিং নিয়ে আলোচনা করব। দেখা যাক। ধরে নাও আমি যেটা বলতে চাইছি, ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, তাই তো? ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, কে এফটা হচ্ছে হিমাঙ্কের অবনমন ধ্রুবক, এমটা কি? এমটা হচ্ছে মোলাল গারত্ব। এখন আমি হিমাঙ্কের অবনমন ধ্রুবক কে এফ এর ডেফিনেশন জানতে চাইছি। ডেফিনেশন জানতে চাইলে আমি কি বলতে পারি? এম এর মান যদি 1 হয় তাহলে আমি বলতে পারি ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ। একক মোলাল গারত্ব সম্পন্ন কোনো দ্রবণের হিমাঙ্কের অবনমনের মানটাই হচ্ছে উক্ত দ্রবণের হিমাঙ্কের অবনমন ধ্রুবক। এই এম এর মানটা আমি আবার গুছিয়ে বলতে পারি, নাকি 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে, 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে, তার মানে 1 মোলাল দ্রবণ, সেটাই বলা হচ্ছে। তার মানে 1 মোলাল দ্রবণ, 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে সেটি হচ্ছে হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক। সংজ্ঞা লেখা কোনো ব্যাপার নয়। যদি কে এফ এর ইউনিট লিখতে হয় তাহলে আমি কি বলতে পারি? কে এফ ইকুয়াল টু কি বলতে পারি? ডেল্টা টিএফ বাই এম। ডেল্টা টিএফ এর একক কি? কেলভিন। আর এর একক কি? মোল পার কেজি। এখান থেকে কি লেখা যায়? কেলভিন কেজি পার মোল বা মোল ইনভার্স। ঠিক আছে, এবার আমরা আগের মতোই দ্রাবের আণবিক ভরের এক্সপ্রেশন নির্ণয় করব। সূত্রটা কি আমরা বারবার বলছি, ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, এটা হচ্ছে সূত্র। ধরি W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবক বা দ্রবীভূত দ্রাবের ভর W2 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 গ্রাম দ্রাবকে কত হবে? এবার এখান থেকে এটা করা, 1 গ্রাম দ্রাবক করার আগে আমাকে দেখে নিতে হবে দ্রাবের ভর তো W2 গ্রাম, আমাকে তো মূল সংখ্যা বের করতে হবে। কারণ কি আমরা জানি কি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের ভর বের করলে শুধু হবে না, দ্রাবের মোল সংখ্যা বের করে নিতে হবে। তো আমাকে বের করতে হবে দ্রাবের মোল সংখ্যা W2 বাই M2। M2 হচ্ছে দ্রাবের ভর, আর M2কে ধরে নিলাম দ্রাবের আণবিক ভর। তাহলে এবার লিখতে পারি W1 গ্রাম দ্রাবকে
দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা, দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা W2/M2, 1 গ্রাম দ্রাবকে W2/M2 ইন্টু W1, আর 1000 গ্রাম দ্রাবকে W2 ইন্টু 1000 M2 ইন্টু W1, M2 ইন্টু W1। এই যে বেরিয়েছে এক্সপ্রেশনটা, এটাই কি মোলার গারত্ব m, স্মল m, তাই তো? কারণ 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যাই তো আমাদের মোলালিটি। তাই ডেল্টা টিএফ ইজুকাল টু KF ইন্টু এম, এখানে এম এর এই ভাবটা লিখে দিচ্ছি, ডেল্টা টিএফ ইজুকাল টু KF ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। এখান থেকে M2 এক্সপ্রেশন বের করা যায়। কীভাবে বের করব? M2 ইজুকাল টু KF ইন্টু W2 ইন্টু 1000 by delta TF into W1. That's the expression of molecular weight of solute, দ্রাবের আণবিক ভরের এক্সপ্রেশন। এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম বলতে পারে। বোঝা গেছে? সিমিলার কেস কিন্তু এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সাথে সিমিলার কেস। ওকে।